একবার এক গ্রামের প্রত্যেকটা মহিলাদের মধ্যে প্রতিদিন ঠিক রাত ৯টার সময় একটা ভূত এসে হাজির হতে শুরু করে, যেখানে তাদের একটাই চাওয়া তারা স্টার জলসার একটা নাটক দেখবে। আর কথা মতো ৯টা থেকে ৯:৩০ পর্যন্ত তারা সেই নাটকটা দেখে আবারও ফেরত চলে যেত। এমনকি ওই সময়টাতে ঘরের কেউ যদি তাদের নাটক দেখায় বাধা তৈরি করত, তাহলে তার কেলানি খাওয়াটা একদম ফরজ হয়ে যেত। এমনই ভাবে একবার বিয়ের প্রথম রাতেই এক ছেলের বউয়ের মধ্যে এই টিভি সিরিয়াল দেখার ভূত এসে হাজির হয়। ছেলেটা তো খুব আশা নিয়েছিল জীবনে প্রথম বিয়ে বউয়ের সাথে সময়টা সুন্দর কাটাবে, কিন্তু সেদিন ছেলেটার ফার্স্ট নাইটের অভিজ্ঞতা রূপ নেয় তার জীবনের সব থেকে ভয়াবহ সময়ে। আসলে স্টার জলসা, জি বাংলার মতো টিভি চ্যানেলগুলো আমাদের ঘরে যেই পরিমাণ আধিপত্য তৈরি করে এসেছে, এগুলো নিয়ে তো আমরা কখনো তেমন কোনো প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি করব। আমার মনে হয় জীবনে প্রথম কোনো হরর কমেডি জনরার সিনেমা দেখে আমার মনে সত্যিকারের একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে। যেই গল্প বলছিলাম সেটা 2025 সালে তেলেগু ভাষায় মুক্তি পাওয়া একটা সিনেমা, যার নাম হলো শুভাম। দেখতে থাকুন, এই সিনেমায় আপনার জন্য মজার কিছু বিষয় অপেক্ষা করছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পটা শুরু হয় কিশোর নামের একটা ছেলেকে দেখিয়ে। তার নানির শরীর খুবই খারাপ। তার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন আধ ঘন্টার মধ্যেই তার বিদায়ের ঘন্টা একদম বেজে যাবে। যা দেখে তার নাতি কিশোর ছোট বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে। বলতে থাকে, নানু আপনি এত তাড়াতাড়ি কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? সকালবেলায় তো শক্ত শক্ত মুড়ির মোয়াগুলো চিবিয়ে চিবিয়ে খেলেন, তাহলে এখন কি হলো আপনার? আপনাকে ছাড়া এখন আমরা কিভাবে বেঁচে থাকবো? আশেপাশে তখন কান্নার একদম রোল পড়ে যায়। ঠিক তখনই ঘড়ির কাঁটায় ৯টা বেজে ওঠে। সবাইকে হতবম্ব করে নানু টিভির সামনে গিয়ে বসে পড়ে, যেখানে জনম জনমের বন্ধন নামের একটা সিরিয়াল শুরু হয়। নানুর এই সিরিয়ালটা এতটাই পছন্দ যে মনে হয় যে দরকার হয় সে একটু পরে মরবে, কিন্তু আগে তার সিরিয়ালটা দেখতেই হবে। ওই সিরিয়ালে রাজা আর সীতা নামের এক দম্পতির গল্প দেখানো হচ্ছিল। গল্পটা অনেকটা এরকম যে বিয়ের পরেও সীতা একটা অফিসে চাকরি করত, যার কারণে সে বাসায় কোনো কাজই করতে পারতো না, যা রাজার পরিবারের খুবই খারাপ লাগতো। অন্যদিকে রাজা তার সাথে খুব খারাপ ব্যবহার করত। রাজা মনে করতো সীতা হয়তোবা নিজেকে বড় দেখানোর জন্য এমনটা করছে, কিন্তু সকল যন্ত্রণা সহ্য করেও সীতা তার পরিবারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ধীরে ধীরে সেই ভালোবাসা দিয়ে রাজার মনে জায়গা করে নিয়েছিল, কিন্তু তাতে অনেকটা দেরি হয়ে যায়। এক পর্যায়ে রাজার পরিবার তাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। সীতার চলে যাওয়ার পর রাজা বুঝতে পারে তার জীবনে সীতার প্রয়োজনীয়তা কতটা ছিল। এরপর থেকে রাজা সব জায়গায় সীতাকে খুঁজতে শুরু করে, যাতে আবারও সে তাকে তার জীবনে ফিরিয়ে আনতে পারে। এই হলো সিরিয়ালের কাহিনী, যা পরবর্তীতে আমাদের গল্পের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। দেখতে থাকুন। এরপর বাস্তব জীবনে আমরা শ্রীনিবাস নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা একটা লোকাল ডিশ লাইন চালায়। সাথে সাথে তার গ্রামের সব লোকেদের কেবল সার্ভিসও সেই দিয়ে থাকে। শ্রীনিবাস এটা নতুন শুরু করেছে, আর প্রতিদিন তার চ্যানেলে সে একটা হরর মুভি দেখাতো, যাতে তার চ্যানেলের টিআরপি যেন বৃদ্ধি পেতে থাকে। আর যেই না শ্রীনিবাস ২-৪ পয়সা আয় করতে শুরু করে ভালো মতো, সেখান থেকেই তার পরিবার তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। একটা পরিবারের সাথে বেশ কিছুদিন ধরে শ্রীনিবাসের পরিবারের কথাবার্তা এগোচ্ছিল। হুট করেই তারা একদিন মেয়েকে দেখতে চলে যায়, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল সেদিন মেয়ে তার বাসাই ছিল না। মেয়ে কাজে গিয়েছে, মেয়ে চাকরি করে। মেয়ে দেরি করে আসছে দেখে তার বাবা মা বেশ চিন্তা করতে শুরু করে। শ্রীনিবাস তখন তাদের সান্ত্বনা দিয়ে বলে, সমস্যা নেই, আমরা আরেকটু অপেক্ষা করে দেখি। কিন্তু সময় পেরোতেই মেয়ে তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসে। সে সাজুগুজু কিচ্ছু করতে পারে না। এই অবস্থাতেই তাদের সবার সামনে চলে আসে, যা শ্রীনিবাসের মায়ের মোটেও পছন্দ নয়। কারণ শ্রীনিবাসের মা কখনো এই বিষয়টা পছন্দ করে না যে ঘরের মেয়ে বাইরে কাজ করুক, কারণ এতে করে ঘরের কাজে সে সময় দিতে পারবে না, যেমনটা ওই সিরিয়ালে দেখলাম। তবে শ্রীনিবাস প্রথম দেখাতেই তাকে খুবই পছন্দ করে ফেলে, তাই আলাদা কথা বলার জন্য সে তার সাথে একটু ছাদে যায়। শ্রীনিবাস কিছুটা লজ্জা পাচ্ছিল এবং ঘাবড়ে যাচ্ছিল, কি জিজ্ঞাসা করবে না করবে বুঝতে না পেরে সে তাকে তার নাম জিজ্ঞাসা করে। এর উত্তরে মেয়েটা জানায়, আমার নাম শ্রীবল্লী। শ্রীনিবাস কিছুটা সাহস সঞ্চার করে বলে, দেখো আমাকে তোমার খুব পছন্দ হয়েছে। তোমার আমাকে পছন্দ বা অপছন্দ হওয়ার আগে আমার মনে হয় তোমাকে কিছু কথা বলা জরুরি। কিছুদিন আগে আমি ডিশ চ্যানেলের বিজনেস স্টার্ট করেছি, যার জন্য আমার ৭ লাখ টাকার লোন নিতে হয়েছিল, যা ধীরে ধীরে আমি পরিশোধ করে দেব। তোমাকে এই কথাগুলো বলার কারণ, আমি চাই না আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার আগে কোনো কথার লুকোচুরি থাকুক, তুমি সব যেন জানতে পারো। শ্রীবল্লী তখন বলে, আরে কোনো সমস্যা নেই, আমরা দুজনে মিলে না হয় লোন ক্লিয়ার করে দেব। অর্থাৎ দুজনের কথাবার্তায় বোঝা যায় দুজনেই একে অপরের বিষয়ে একমত। যেটা শুনে শ্রীনিবাস তো একদম ভেতরে আনন্দে টক বগিয়ে উঠছিল, কারণ এমন বউ কোথায় পাওয়া যায় যে কিনা স্বামীর লোন ক্লিয়ারে সাহায্য করবে। বাড়িতে ফেরার পথে শ্রীনিবাস সারাটা রাস্তা শ্রীবল্লীর কথাই ভাবছিল, কিন্তু ঘরে ঢুকেই তার মা তাকে বলে ওঠে, এই মেয়েকে আমার পছন্দ হয়নি, কোনো আদব কায়দা নেই,
বাইরে কাজ করে, ঘরে সময় দিতে পারবে না, দরকার নেই। তবে এইসব কথা শুনে শ্রীনিবাস তাতে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ সে তো আগেই শ্রীবল্লীর প্রেমে একদম ফিদা হয়ে গিয়েছিল। সে তার বাবা মাকে জানিয়ে দেয় এই মেয়েকেই বিয়ে করবে, দিন তারিখ ঠিক করতে হবে। বিকেলবেলা শ্রীনিবাস তার দুই বন্ধু রমেশ ও করিমের সাথে দেখা করে। দুজনে তার বিয়ের কথা শুনে তাকে কিছু টিপস দিতে শুরু করে যে কিভাবে বউকে কন্ট্রোলে রাখা যায়। করিম জিজ্ঞাসা করে, বলতো বিয়ের পর তুই বউয়ের কাছে কিভাবে খাবার চাইবি? এর উত্তরে শ্রীনিবাস বলে, আমি বলবো আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, খাবারগুলো রেডি করে দিলে ভালো হতো। শ্রীনিবাসের মুখে এরকম উত্তর শুনে তারা দুজনেই একদম হাসতে শুরু করে এবং বলে, ভাই তুই শেষ, তোকে দিয়ে আর কিছু হবে না, সারা জীবন বউয়ের গোলাম হয়েই থাকবি, আলফা মেল হতে শেখ, তোকে আলফা মেল হতে হবে যেমন আমরা আছি। করিম বলে, আমি যখন বাসায় কফি চাই আমার বউ আমাকে কফির সাথে বিস্কুটও এনে দেয়। তখন রমেশ বলে ওঠে, আরে আমার বউয়ের কাছে কফি আর চা কিছু চাইতেও হয় না, আমি যদি কফি ধরার মতো আঙুল দেখাই তাহলে আমার আঙুলের ইশারা দেখেই সে সবকিছু এনে দেয়। তোকে ঠিক আমাদের মতো হতে হবে, যাতে পরিবারে তোর কথার উপর দিয়ে কেউ কথা বলতে না পারে। এইসব শুনে বেচারা শ্রীনিবাস ওদের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলায়, কিন্তু এইসব বলার সাহস তার মধ্যে কখনোই ছিল না। এরপর বেশ কিছুদিন সময় কেটে যায়। শুভ দিনক্ষণ ঠিক করে একদিন তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু এই বিয়েতে যেমনটা বললাম শুরু থেকে শ্রীনিবাসের মায়ের কোনো মত ছিল না, তবুও ছেলের জোরাজোরিতে তার খুশির কথা চিন্তা করে সেই বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর সন্ধ্যা গড়িয়ে রাত হয়। বিয়ের পর আজ তাদের প্রথম রাত, ফার্স্ট নাইট বলে যাকে। শ্রীনিবাস তার সাজানো গোছানো রুমে প্রস্তুতি নিচ্ছিল, আর প্রস্তুতি বলতে যা ভাবছেন তা না, আলফা মেল হওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। কিছুক্ষণ পর শ্রীবল্লী রুমের ভেতরে প্রবেশ করে। তাকে দেখেই শ্রীনিবাসের সব আলফা মেল একদম ফুস হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি খাবার খেয়েছো? আচ্ছা, নিচে সবাই আমার নামে কি বলছিল? শ্রীবল্লী কিছুটা হেসে বলে, ওনারা বলছিল আপনি নাকি খুবই বোকা, কিছুই জানেন না, এজন্য আমাকে সব শিখিয়ে দিতে হবে। শ্রীনিবাস তখন বলে, আরে না না, পুরুষ মানুষ সবই জানে। তখন ঘড়ির কাঁটায় 9টা বেজে ওঠে। শ্রীবল্লী টিভির সামনে গিয়ে হঠাৎ বসে পড়ে এবং সিরিয়াল দেখতে শুরু করে। যেই সিরিয়ালের সম্পর্কে আমরা গল্পের শুরুতেই ওই নানিকে দেখলাম। কিছুক্ষণ তো শ্রীনিবাস কিচ্ছু বলছিল না, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর বলে ওঠে, আজ তো আমাদের প্রথম রাত, টিভি বন্ধ করে এখানে আসো, কিছু কথা বলি। কিন্তু এই সব কথা যেন শ্রীবল্লীর কান দিয়ে যাচ্ছিলই না, সে সব কথা ইগনোর করে যাচ্ছিল, যা দেখে শ্রীনিবাস কিছুটা রেগে গিয়ে তাকে বলে, কি হলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তখনই শ্রীবল্লী তার দিকে ভয়ঙ্কর একটা রাগান্বিত চোখে তাকিয়ে শ শ করে তাকে চুপ করতে বলে, যা দেখে শ্রীনিবাস একদম ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে তাকে ছাড়াই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা শ্রীনিবাস তাকে কালকে রাতের সিরিয়ালের কথা জিজ্ঞাসা করতেই সাফ না করে দিয়ে বলে, কই আমি তো কখনো সিরিয়াল দেখি না, কালকে দেখবো কেন? কালকে এত সুন্দর একটা দিনে আমি সিরিয়াল দেখতে যাবো কেন? তুমি তো ঘুমিয়ে পড়ছিলে। যা শুনে শ্রীনিবাস কিচ্ছু বুঝতে পারে না, আরো চিন্তায় পড়ে যায় যে হচ্ছেটা কি তার সাথে, ও কি আমার সাথে মিথ্যা কথা বলছে নাকি সত্যি সত্যি ভুলে গেছে। এরপর সে শ্রীবল্লীকে নিয়ে তার অফিসের দিকে রওনা হয়। মাঝখানে রাস্তায় শ্রীনিবাস তার অফিসের পাশেই আরেকটা ডিশ টিভির অফিসের বোর্ড লক্ষ্য করে, যেখানে লেখা, ডিশ টিভির কেবলের ঝামেলা থেকে মুক্তি পান আমাদের আকাশ টিভি লাগাবেন, এক রিচার্জে হাজারখানা টিভি চ্যানেল দেখতে পাবেন। আসলে আকাশ টিভির বিষয়টা তো আপনি জানেনই, এখানে মূলত সিগন্যাল ডিরেক্টলি আপনার ঘরে চলে আসে, কোনো তারের কানেকশন দরকার হয় না, আর এতে সুবিধা অনেক, প্রথমে একটু খরচ বেশি হয়। কিন্তু এই বিষয়টার কারণে সেখানে শ্রীনিবাসের ব্যবসায় একটু ঘাটতি তো অবশ্যই হবে। মানুষজন যদি এগুলোতে ঝুঁকে পড়ে তাহলে তার ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। সেখানে সেই নতুন ডিশ লাইনের মালিক হলো কুমার নামের এই ছেলেটা। শ্রীনিবাস কুমারকে থ্রেট দিয়ে বলে, দেখ তুই এসব বোর্ড আমার দোকানের পাশ থেকে সরিয়ে নে, না হলে খুব খারাপ হবে। এই কথার উল্টে কুমার বলে, দেখ আমার দোকানে আমি যা খুশি তা করবো, আমার কিসের বোর্ড লাগানো এটা একান্তই আমার ব্যাপার, তোর দোকানের ওপর তো লাগাইনি। এসব শুনে শ্রীনিবাস কিছুটা রেগে যায়, আর শ্রীবল্লী তো কুমারকে ধমকাতেও শুরু করে যে, তোর সাহস কিভাবে হলো আমার হাজবেন্ডকে এভাবে কথা বলার, হাত পা ভেঙে দেবো যদি পরবর্তীতে এমন ব্যবহার করিস। তবে মামলা হাত থেকে বেরিয়ে যাওয়ার আগেই শ্রীনিবাস শ্রীবল্লীকে নিয়ে ওই দোকান থেকে বেরিয়ে আসে। তাকে বোঝানোর চেষ্টা করে এইসব ছোটখাটো ব্যাপারে মাথা গরম করতে নেই। শ্রীনিবাস এই নিয়ে দুশ্চিন্তায় ছিল যে তার মাথায় অনেক বড় একটা লোন আছে, আর তার বিজনেস সে নতুন শুরু করেছে, তার মধ্যে যদি এরকম ওয়্যারলেস কানেকশন চলে আসে তাহলে তো তার ব্যবসার ক্ষতি হবেই। কেউ তার চ্যানেল দেখবে না, সবাই যদি এগুলোই নিতে শুরু করে তাহলে তার ক্ষতি হয়ে যাবে। তারপর ধীরে ধীরে রাত হয়ে যায়। শ্রীনিবাস আজকে রাতের জন্য খুব আশাবাদী, মনে মনে এও ভেবে রাখে যে আজ রাতে যে করেই হোক তাকে সিরিয়াল দেখতে দেওয়া যাবে না। কিন্তু যেই না রাতের 9টা বেজে ওঠে, শ্রীবল্লী টিভির সামনে গিয়ে বসে পড়ে। সে আশেপাশের কোনো কথা যেন শুনছিল না, মনে হচ্ছিল সে যেন অন্য কোনো দুনিয়াতে অবস্থান করছিল। এই ইলিউশন তার মধ্যে প্রায় 30 মিনিটের জন্য কাজ করে। শ্রীনিবাস তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত টিভির প্লাগ খুলে টিভিটাই বন্ধ করে দেয়। আর টিভি বন্ধ করে দেওয়ার জন্য শ্রীবল্লী এতটাই রাগ হয় যে এক হাতে এক ভারী খাট একদম ধাক্কা দিয়ে রাগের মাথায় সাইড করে ফেলে এবং মেঝেতে বসে পড়ে, যা দেখে শ্রীনিবাসের ভয়ে দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো
অবস্থা। সে তার কাছে ক্ষমা চেয়ে বলে আমার ভুল হয়েছে, আমি কখনো টিভি বন্ধ করবো না, তোমার যতক্ষণ টিভি দেখতে ইচ্ছা করে তুমি দেখো। 30 মিনিট কেটে যাওয়ার পর শ্রীবাল্লি আবারও নিজের সজ্ঞানে ফিরে আসে এবং বিগত এতটা সময় ধরে সব ঘটনা যে হয়েছে এই কোনো কিছুই তার মনে নেই, যার কারণে পরের দিন শ্রীনিবাস তার বন্ধু করিমের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বসে। কিন্তু সে তার সমস্যার কথা কি বলবে, এর আগে করিমই তাদের সমস্যার কথা বলতে শুরু করে যে দেখ ভাই, রাত 9টার সময় একটা সিরিয়াল আসে টিভিতে, যেটা দেখতে আমার বউ অদ্ভুত অদ্ভুত কাজ করতে শুরু করে। ওই দিন সিরিয়াল দেখাতে বাধা দেওয়াতে আমাকে ধরে মেরেছে। রমেশ এইসব কথায় মজা উড়িয়ে দিয়ে বলে খুব এসেছিলি আলফা মেল হতে, তাই না? এই তোর অবস্থা। আমার ওয়াইফ কখনো আমার সাথে এরকম ব্যবহার করার সাহস পাবে না, কিন্তু হঠাৎ করে কিভাবে হলো আমি তো এটা বুঝতে পারছি না। তখন করিম বলে যে সে নাকি সবসময় রাত 10টার পর বাসায় আসতো, এই জন্য কিছু জানতো না, কিন্তু গতকাল নাকি রাত 8টার সময় ফেরত এসেছে আর এই অবস্থা দেখেছে তার বউয়ের সাথে। তার বাবা মা তাকে বলেছিল এর আগে এই বিষয়টা নিয়ে, কিন্তু সে বিশ্বাস করেনি, গতকালকে সে দেখেছে। আর এই সব শুনতে পেয়ে এবার রমেশও কিছুটা চিন্তায় পড়ে যায়। তবে তাদেরকে সে ভালো মতোই বলে দেয় দেখ আমার বউ আমার সাথে এইসব করার ঝামেলা কখনো করবে না, আমি তোদেরকে জানিয়ে রাখছি। তাই সে ওখানে চ্যালেঞ্জ নিয়ে নেয়, কারণ সমস্যাটা এখানে শুধু করিমের নয়, সেখানে শ্রীনিবাসও তার একই সমস্যার কথা জানিয়েছে, তাই বিষয়টা দেখা উচিত। তাই আজকে রমেশ তার নাইট শিফট ক্যান্সেল করে দেয়। সে দেখতে চায় যে তার বউকে যদি সে সিরিয়াল দেখাতে আটকানোর চেষ্টা করে তাহলে কি হয়। ঠিক তেমনটাই রাতের বেলা যখন ঘড়ির কাঁটায় 9টা বেজে ওঠে তখন রমেশ আঙুলের ইশারায় 1 কাপ কফি চায় তার বউয়ের কাছে। পাশের জানালা থেকে সমস্ত কিছু নজর রাখছিল শ্রীনিবাস আর করিম। আগে যেখানে একবার আঙুলের ইশারায় কফি পেয়ে যেত সে, সেখানে আজ কথাতেও কাজ হচ্ছে না, যা দেখে রমেশ প্রচন্ড রেগে যায় এবং টিভির সামনে দাঁড়িয়ে বউকে বলে কি হলো, আমার কথা কানে যাচ্ছে না নাকি? আমার থেকে এই সিরিয়াল তোমার কাছে বড় হয়ে গেল? তারপর কথায় কোনো কাজ না হয় রমেশ টিভি বন্ধ করে রিমোটের ব্যাটারি খুলে ফেলে দেয়। আর এইটা দেখে রমেশকে তার বউ উঠিয়ে এক আছাড় দিয়ে টেবিলের ওপর ফেলে দেয় আর জিজ্ঞাসা করে দ্রুত বল ব্যাটারি কোথায়, না হলে তোকে আজ এখানেই মেরে ফেলবো। রমেশ তখন হুড়মুড়িয়ে ব্যাটারি খুঁজতে লেগে পড়ে, কিন্তু ব্যাটারি কোথাও খুঁজে পাচ্ছিল না। শ্রীনিবাস আর করিম ব্যাটারিগুলো খুঁজে টিভি চালিয়ে দেয়, তখন তার বউ শান্ত হয়। এরপর 3 বন্ধু মিলে চিন্তা করতে থাকে এখন আমাদের কি করা উচিত। এভাবে চলতে থাকলে এক না একদিন আমাদের বউয়েরা আমাদের মেরেই ফেলবে, কারো কাছ থেকে হেল্প নেওয়ার দরকার। রমেশ তখন বলে লোকেদের কি বলবি, বউয়ের কাছে মার খাওয়ার কথা, লোকজন আমাদের নিয়ে হাসি হাসি করবে। কোনো উপায় খুঁজে না পাওয়ার আগ পর্যন্ত আমাদের প্রতিদিন 9টা বাজে বাসা থেকে পালিয়ে যেতে হবে। পরিকল্পনা মোতাবেক 3 বন্ধুই রাতের 9টা বাজে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে তারা দেখতে পায় শুধু তাদের সাথেই নয়, পুরো গ্রামের মানুষ একসাথে একই সমস্যায় ভুগছে। সবাই রাত 9টা বাজে বাসা থেকে বের হয়ে যায়। এদিকে শ্রীনিবাস শ্রীবাল্লিকে নিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায়, যদি এই সিরিয়ালের চক্করে পড়ে সে নিজের কোনো ক্ষতি করে ফেলে, তাছাড়াও ও ঘাবড়ে যেতে পারে, কোনো ভূত আবার তার উপর ভর করছে না তো, এজন্য সে শ্রীবাল্লিকে কিচ্ছু জানায় না। পরবর্তী দিন তারা 3 বন্ধু মায়া নামের এক তান্ত্রিকের কাছে যায়। তারা তাদের সমস্যার কথা বলতেই যাবে তার আগেই মায়া তাদেরকে বলে ওঠে আমি জানি তোমরা আমার কাছে কেন এসেছো, 9টা বাজলেই তো ওই ভূতটা আসে তাই না? এ কথা শুনে 3 বন্ধু বলে ওঠে আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানেন, তাহলে এটাও বলে দেন ওই ভূত কিভাবে তাড়ানো যাবে। এর উত্তরে মায়া বলে এই কাজ এতটা সহজ নয়, তোমাদের ভূতের সামনে বুক চিতিয়ে লড়াই করতে হবে, তোমাদের মনকে শক্ত করতে হবে, তার সাথে একটা মন্ত্র পড়তে হবে, মন্ত্র পড়ার জন্য 10,000 টাকা চাই সে। এত টাকার কথা শুনে 3 বন্ধু বলে কি মন্ত্র শুনি, আমাদের শিখিয়ে দিন, আপনার যেতে হবে না, আমরাই পড়ে নেব। মায়া তখন তাদেরকে বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে এই মন্ত্রটা পড়তে হবে, পারবে তো পড়তে? সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকার কথা শুনে তাদের সব বুলি বন্ধ হয়ে যায়। অন্য কাউকে দিয়ে আপনি এই ব্যবস্থা করেন, আমরা পারবো না, আমরা শুধু আমাদের বউয়ের সুস্থতা দেখতে চাই। মায়া তাদেরকে কাচের বোতলে এক জাদুই তরল দিয়ে বলে তোমরা সবাই তোমাদের বউয়ের চুল এই তরলে ডুবাবে, তাহলে তোমরা দেখতে পাবে তার আত্মা তোমাদের স্ত্রীদের ওপর ভর করেছে নাকি। রাতের বেলা সবাই যখন সিরিয়াল দেখতে মগ্ন হয়ে পড়ে, শ্রীনিবাস, করিম ও রমেশ অতি সাবধানতার সাথে পিছন থেকে চুল কেটে নেয় তার বউদের। চুলগুলো ওই তরলে ডোবাতেই স্ত্রীদের জায়গায় তারা প্রত্যেকেই তাদের দাদিমাকে দেখতে পায়। বেঁচে থাকা অবস্থায় তাদের প্রত্যেকের দাদিরা এই সিরিয়ালে আসক্ত ছিল, তাই মরে যাওয়ার পর বাড়ির বউদের উপর ভর করে তারা এই সিরিয়ালটি দেখতে আসে। 3 বন্ধু চায়ের দোকানে দেখা করতে আসে, তখন সেখানে এক তাবিজওয়ালা হাজির হয়। তাবিজওয়ালা তাদেরকে বলে তার কাছে এই জাদুই চুরি আছে যেটা কেউ পড়লে তার ওপর কোনো আত্মা ভর করতে পারবে না। যা শুনে 3 জনই এই তাবিজটা কিনতে চায়। তখন সে তাদেরকে বলে প্রতিটা তাবিজের দাম 3,999 টাকা মাত্র। রমেশ বলে দেখুন 3টা তাবিজ 9,999 টাকা হলে নিব, কিন্তু তাবিজওয়ালা রাজি হয় না। তখন পাশের দোকানে রাখা টিভিতে তারা দেখতে পায় এই শনিবার জনম জনমের বন্ধন নাটকের শেষ পর্ব দেখানো হবে, যা থেকে পুরুষ সমাজে তো ঈদের আনন্দ বিরাজ করছিল। সিরিয়ালটা শেষ হলে তাদের সমস্যাও শেষ হয়ে যাবে, আর এই তাবিজেরও কোনো প্রয়োজন হবে না। এই সব দেখে তাবিজওয়ালা বলে এক কাজ করো, তোমরা এই 3টা তাবিজ 500 টাকা দিও, কিন্তু তাদের সমস্যা তো শেষ হয়েই যাচ্ছিল এই শনিবার, তাহলে তারা তাবিজ দিয়ে করবেই বাকি। কিন্তু তখনই তাবিজওয়ালা 10 টাকায় তাদেরকে এই তাবিজ দিতে রাজি হয়। কই 3,999 টাকা আর কই এক একটা 10 টাকা করে এসে পড়েছে। মানে বোঝা গেল বিজনেস তখনই ভালো চলে যখন চাহিদা থাকে তাদের প্রোডাক্টসের। তারপর যখনই শুক্রবার আসে সব ছেলেরা টিভির সামনে গিয়ে বসে পড়ে, আজকে তো শেষ পর্ব, এরপর থেকে আর কোনো সমস্যা হবে না, দেখে নেই। শেষ পর্ব
পর্বে দেখানো হয় এতদিন খোঁজার পর রাজা ও সীতা অবশেষে একসাথে মিলে যায়, কিন্তু তখন বৃষ্টির কারণে সাথে সাথেই গাছ থেকে একটা ডাল ভেঙে গিয়ে সেই ক্যারেক্টার রাজার মাথায় পড়ে যায় এবং তার মেমোরি লস হয়ে যায়। এখন রাজা সীতাকে কোনোভাবেই মনে করতে পারছিল না। আসলে সে তার সমস্ত স্মৃতি ভুলেনি, তার জীবনে ফেলে আসা কিছু বছরের স্মৃতি ভুলে গিয়েছে। সে যে সীতার প্রেমে পড়ে তাকে খুঁজতে বের হয়, তাকে ভালোবাসতে শুরু করেছিল, এই স্মৃতিগুলো তার মন থেকে মুছে যায়। এখন সে সীতাকে আগের মতোই ঘৃণা করতে শুরু করে। এখান থেকে দেখানো হয় সিরিয়ালের টিআরপি বেড়ে যাওয়ার কারণে এর এপিসোড নাকি আরও বাড়িয়ে দেওয়া হবে, সামনের আরও কয়েক বছর পর্যন্ত নাকি এই সিরিয়াল চলবে, যা দেখে শ্রীনিবাস, রমেশ আর করিম হতাশ হয়ে পড়ে। যেখানে এখন তাদের সবার আনন্দিত হওয়ার কথা ছিল, তার বদলে তাদের ঘিরে ধরেছিল প্রচণ্ড ভয়। এদিকে দাদিমাদের আত্মাও অনেক রেগে যায়, কারণ গত 20 বছর ধরে তারা এই কাহিনীকে চুইংগামের মতো টেনেই যাচ্ছে। রাগে তারা তাদের সামনে থাকা টিভি ভাঙতে শুরু করে যে আর কতদিন চলবে, আর কতদিন এই সিরিয়াল তাদেরকে দেখতে হবে। আর এবার গ্রামের সব পুরুষ মায়ার কাছে এসে হাজির হয় এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। মায়া তখন তাদেরকে বলে, এই সমস্যার সমাধান আমার কাছে নেই, আছে শ্রীনিবাস, করিম ও রমেশের কাছে। এই তিনজন যদি চায় তাহলে এই গ্রামের মানুষদের ওই আত্মা থেকে মুক্তি দিতে পারবো আমি। কি করতে হবে, কিভাবে করতে হবে তা আমি জানি না। মায়ার মুখে এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই চিন্তায় পড়ে যায়, কিন্তু শ্রীনিবাস, করিম ও রমেশ কিছুটা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সফল হব। তাদের মাথায় কিচ্ছু আসে না যে কিভাবে কি করতে হবে। কেউই সারা রাত এক পায়ের ওপর দাঁড়িয়ে থেকে মন্ত্র উচ্চারণে সফল হতে পারবে না, এই সাহস কেউ করতে পারেনি। তাই এখন যা করতে হবে তাদের তিনজনকেই করতে হবে। যদি তারা তিনজন তাদের ঘর থেকে এগুলো ছাড়িয়ে দিতে পারে তাহলে হয়তো বা বাকিদেরও একটা রাস্তা তৈরি হবে। প্রতিদিন শ্রীনিবাসকে চিন্তিত দেখে শ্রীবাল্লি মনে করে সে ঘরের কাজ ঠিকঠাক ভাবে করছে না, বিধায় শ্রীনিবাস চিন্তিত। এই ধারণা থেকে শ্রীবাল্লি একাই সব কাজ করতে শুরু করে। সন্ধ্যাবেলা শ্রীনিবাস শ্রীবাল্লিকে তার কাছে ডেকে আনে এবং তার কাছে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। আর সে আরো বলে, আমি চেষ্টা করছি এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। শ্রীবাল্লি এই কথা বিশ্বাস করতে চাইছিল না, তাই সে রমেশ ও করিমের বউয়ের সাথেও দেখা করে। তাদেরকে জিজ্ঞাসা করে, রাত 9টা বাজে তোমরা কি করো? এর কোনো উত্তর দিতে পারছিল না তারা। মনে হচ্ছিল এই আধা ঘন্টার কিছুই যেন তার স্মৃতিতে নেই। শ্রীবাল্লি বুঝতে পারে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই হচ্ছে, হয়তো শ্রীনিবাসের বলা কথাগুলোই সত্যি। অন্যদিনের মতো আজকেও গ্রামের সব মেয়েরা সিরিয়াল দেখতে বসে পড়ে। আজকের এপিসোডে দেখানো হয় ঘরের ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে লন্ড্রি করতে অসুবিধা হচ্ছিল তাদের, যার জন্য সীতা নিজের টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনে আনে। যা দেখে তো রাজার মাথায় রক্ত উঠে যায়। সে তার গলা চিপ দিয়ে ধরে এবং তুমি আমাকে নিচু দেখানোর জন্য ওয়াশিং মেশিন কিনে এনেছো, কি বোঝানোর চেষ্টা করছো? আমার কোনো মুরদ নেই, আজকে আমার কাছ থেকে তোকে কে বাঁচাবে? জানেই মেরে ফেলবো তোকে। এইটা দেখে সব বউদের মাথা গরম হয়ে যায়। বিনা অপরাধে রাজা সীতাকে কিভাবে মারতে পারে? তারা তাদের সামনে থাকা আসবাবপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে। সবাই তাদের হাজবেন্ডদেরকে হুমকি দিতে শুরু করে যে রাজা সীতাকে যদি মারে তাহলে তোদেরকে আমি মেরে ফেলবো, এই পৃথিবী থেকে পুরুষ জাতির অস্তিত্বই বিলীন করে দেব। বউয়ের এমন কর্মকাণ্ড দেখে শ্রীনিবাস এবার আতঙ্কিত হয়ে পড়ে। এখন তো সিরিয়ালে মেরে ফেলার হুমকি দিয়েছে, যদি সত্যি সত্যি মেরে ফেলে তাহলে বউ তাদেরকে মেরে ফেলবে। রাতে তাদের করা এইসব কর্মকাণ্ড সকালবেলা জানার পর শ্রীবাল্লি এবং করিম, রমেশ মিলে ওই সিরিয়ালের হিরোকে ফোন করে ধমকি দিতে থাকে নিজের স্ত্রীর ওপর কেউ হাত তুলে আর কি একটা সিরিয়ালকে টানতে টানতে এত বড় করে ফেলেছেন, আপনারা বন্ধ করুন এই সিরিয়াল। হিরো তখন বলে ওঠে, দেখুন বউয়ের ওপর হাত তুলতে আমাদের টিআরপি বৃদ্ধি পায়, আর এই সিরিয়ালে এখনো 5000 এপিসোড আসা বাকি আছে। আপনাদের দেখতে ইচ্ছা না করলে আপনারা না দেখুন, আমাকে বলছেন কেন? এদিকে কোনো উপায় না পেয়ে শ্রীনিবাস তার দুই বন্ধুকে বলে, আমরা ওই সিরিয়ালের মতো আরেকটি সিরিয়াল বানাবো যেখানে আমাদের নিজেদের লেখা গল্প অনুযায়ী গল্পকে হ্যাপি এন্ডিং করা হবে, এর সাথে সাথে দাদিমার আত্মাও শান্তি পেয়ে যাবে। বাকি দুজন বলে, এভাবে হয়ে যাবে তো? দাদিমাদের কোনো সন্দেহ হবে না তো? শ্রীনিবাস তখন বলে, আরে আত্মা এইসব কিছু বুঝবে না। তো সেই মোতাবেক তারা একজন ডিরেক্টরকে হায়ার করে, তাদেরকে ওই সিরিয়াল দেখিয়ে বলে, আমাদের সেম টু সেম একই রকম সিরিয়াল বানিয়ে দিতে হবে, শুধুমাত্র গল্প আলাদা হবে, একদম রিয়াল লাগতে হবে যাতে অডিয়েন্স বুঝতে না পারে এটা নকল। এখন সেম অ্যাক্টর তো আনা সম্ভব নয়, তাই রাজা এবং সীতার চেহারার সাথে মিল রেখে এমন দুজনকে অভিনয় করার জন্য নিয়ে আসা হয়। অবশেষে একটা এপিসোড প্রস্তুত করা হয় যেখানে শ্রীনিবাসের কেবল টিভিতে সম্প্রচার করা হয় সেই এপিসোড। যেহেতু পুরো গ্রাম শ্রীনিবাসের কেবল টিভির কানেকশন দেখতো, তাই সকলে তাদের তৈরি নাটক দেখতে পাচ্ছিল। মিউজিক, ইন্ট্রো সব সেম রাখার কারণে কারো সন্দেহ হয় না তাদের এই প্ল্যানটা সফলতা পায়। কিন্তু এখন যদি সরাসরি সিরিয়ালটি অফ করে দেওয়া হয় তাহলে তাদের আত্মার সন্দেহ হবে, কিন্তু কোনো একটা উপায়ে তাদের মিলন করাতেই হবে। রমেশ তাদেরকে বলে, সীতা চাকরি করে যা রাজার পছন্দ না, এখন যদি সীতা তার চাকরি ছেড়ে দেয় তাহলেই তো সব ঠিক হয়ে যাবে, তাই না? তাহলে দুজনের রাগারাগি সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তো এই স্টোরি লাইন নিয়ে তারা পরবর্তী এপিসোড শুট করে, কিন্তু এই এপিসোড তাদের কারোরই পছন্দ হয় না। এর কারণে তো মেয়েদের স্বাধীনতাটাই থাকবে না, 5-10 টাকার জন্য স্বামীর কাছে হাত পাততে হবে। এই গল্প মেনে নিতে না পেরে তারা নিজেরাই যদি আবার নিজেদেরকে আঘাত করে, শ্রীনিবাস কোনো রকমে শ্রীবাল্লিকে সামলে নেয়। এই গল্প মেনে নিতে না পেরে তারা প্রত্যেকেই এবার নিজেদের ওপর নিজেদের রাগ প্রকাশ করতে শুরু করে। শ্রীনিবাস কোনো রকমে শ্রীবাল্লিকে সামলে নেয়। পরদিন তারা তিনজন মিলে ডিসাইড করে তারা তাদের হাজবেন্ডদের স্ক্রিপ্ট লিখতে সাহায্য করবে, কারণ মেয়েরাই জানে মেয়েদের কেমন স্টোরি পছন্দ। তো তারা তিনজন মিলে স্ক্রিপ্ট লেখা শুরু করে এবং সেই
স্ক্রিপ্ট দিয়ে এপিসোড শুট করা হয়। সবকিছু সেট করে শ্রীনিবাস বাসায় চলে আসে। একটু পরেই সিরিয়াল শুরু হবে, সবাই টিভির সামনে বসে পড়বে, কিন্তু 9টা বেজে গেলেও সিরিয়াল শুরু হয় না। সিরিয়াল শুরু না হবার কারণে দাদিমাদের আত্মা পাগলামি শুরু করে দেয়। শ্রীনিবাস তখন দ্রুত তার অফিসে এসে কি সমস্যা হয়েছে দেখার জন্য অফিসে সে দেখতে পায় কুমার নামের সেই ছেলেটা তার অফিসে এসে ভাঙচুর করে দিয়ে চলে গিয়েছে। এতে সব যন্ত্রপাতিও নষ্ট হয়ে গিয়েছে, কারো মাথায় কিচ্ছু আসছিল না যে এখন তারা কি করবে। হঠাৎ শ্রীনিবাস সিডি আর ডিভিডির মাধ্যমে সেই এপিসোড চালিয়ে দেয়, আর গ্রামের সব মেয়েরা এসে একসাথে সিরিয়ালটা দেখতে শুরু করে, যেখানে রাজা তার সমস্ত ভুল মেনে নিয়ে সীতাকে চাকরি করার অনুমতি দিয়ে দেয় আর নিজের করা সমস্ত ভুলের জন্য ক্ষমা চায়। সীতা তখন রাজার সমস্ত ভুল ক্ষমা করে দেয়। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর সব দাদিদের আত্মা শান্তি পায়, যা দেখে গ্রামের সব পুরুষেরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। গল্পের শেষ পর্যায়ে কুমার শ্রীনিবাসের কাছে এসে বলে, আমার দাদু কিছুক্ষণ আগেই মারা গেছে, এখন সে আমার বউয়ের ওপর ভর করে সিরিয়ালটা দেখতে চাচ্ছে, তুই আমার ঘরে ওই সিরিয়ালটা লাগিয়ে দে ভাই। মানে অন্যের জন্য গর্ত করে এবার সে নিজে ওই গর্তে পড়ে গিয়েছে। যাই হোক, আজকের গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে লাইক করবেন। আর এই যে স্টার জলসার যে বিষয়টা, স্টার জলসা, জি বাংলা বা এই টাইপের যত সিরিয়াল আছে, সেই সিরিয়ালগুলো সত্যি বলতে আমার মনে হয় আসলেও কোনো ভূত কাজ করে। মনে হয় এই টাইমে ঘরের কথা বলতে গেলেও ঝামেলা আছে। যাক, আপনিই তো বুঝতে পারছেন, তাই না? নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর এমনই একটা গল্প দেখতে এই যে স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওতে ক্লিক করতে পারেন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।